চমৎকার চমৎকার চমৎকার। আমি সর্বপ্রথমেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি। এই তিনটি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে, চমৎকার আইডিয়া উনি দিয়েছেন। বাংলাদেশের টাইগারের দিকে আর তাকানো যাবে না। 6 বলে 6 ছক্কা মারছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 6টা বলে 6টা ছক্কা মেরে দিছে। উনি যে কত বড় বাপের একটা মানুষ, আপনারা বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারেন নাই। আমার মনে হয় যে এই ইন্টারিম মানে গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পরে ডক্টর ইউনূস বেশ কিছু বিদেশ সফর করেছেন। তবে এইটা 7 মাসের মধ্যে সর্বোচ্চ লেভেলের সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, সারা বাংলাদেশের মোটামুটি 1/3 মানুষের অন্তর থেকে এমনি তিনি দোয়া পাবেন, হাত তুলতে হবে না। দুটি খবর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন রহস্যময় ঘটনার ইঙ্গিত বহন করে। এর তাৎপর্য রয়েছে, রহস্য রয়েছে। দর্শক, একটি খবর হচ্ছে ডক্টর ইউনূস আজকে ফিরে আসবেন। তো তার মধ্যেই চীন একটা অসাধারণ ঘোষণা দিয়েছে, তারা চট্টগ্রাম থেকে কুনমিংয়ে ফ্লাইট চালু করবে। বিশেষ করে তাদের জন্য যারা চিকিৎসা নিতে আগে ভারতে যেতেন, তারা এখন সেই সুবিধাটা করে দিচ্ছে কুনমিংয়ে বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করা হয়েছে, যাতে তাহলে এই ফজলুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে তাবলিগ জামাতকে বিতর্কিত করতে আপনার ইস্তেমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন। আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না। আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয়, তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে। তার পা দুটো বাঁধা, তার হাত বাঁধা, তার মুখ বাঁধা। তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। চমৎকার চমৎকার চমৎকার। আমি সর্বপ্রথমেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি। আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটি আলোচনার বিষয় ছিল ট্রানজিশনাল সরকার গঠন করা। অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজিশনাল সরকার হবে, আর ট্রানজিশনাল সরকার থেকে রাজনৈতিক সরকার হবে। এই তিনটি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে। সুন্দর পরিকল্পনা দিয়ে সুন্দর আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য উনি একটি পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এবং ইউনূস স্যারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদেরকে। সেখানে উনি যেটা বলেছেন যে এতদিন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন আমরা ট্রানজিশনাল সরকার তৈরি করব। বিএনপি, জামাত, হেফাজত, চরমুনাই এবং বিপি নূর সহ যতগুলা রাজনৈতিক দল 24-এর অভ্যুত্থানে ছিল, ছাত্র সমাজ ছিল, তারা সকলে মিলে আওয়ামী হাসিনার সাথে যারা ছিল তারা বাদ রেখে সবাইকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার গঠন হবে। তার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার উপপ্রধান থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানের নাম উনি সেখানে আলোচনা করেছেন। জামাতের কে কে থাকবে, বিএনপি থেকে আরো কে কে থাকবে এবং অন্যান্য দল থেকে আনুপাতিক হারে যার যতটুকু অ্যাবিলিটি আছে দেশের রাজনীতিকে, যারা যতটুকু অবদান রাখছেন বলে জনগণ মনে করেন, সেই অনুপাতে তাদেরকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার তৈরি হবে। যেই সরকারটির মেয়াদকাল হবে, হাসিনা যদি থাকতেন তাহলে 29 সাল পর্যন্ত হাসিনা থাকতেন, সেই 29 সাল পর্যন্ত এই ট্রানজিশনাল সরকারটি রাষ্ট্র পরিচালনা করবে। এখানে যুক্তিটা এত চমৎকার, উনি বলেছেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প আর কেউ বাংলাদেশে এই মুহূর্তে নাই। যদি বিকল্প হিসাবে ধরা হয় তাহলে ধরা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। কিন্তু তারেক রহমান সাহেব নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় আসলে ভারতের সাথে পেরে উঠতে পারবেন কিনা, ভারতের সাথে যদি আগের মতো হাসিনার মতো সম্পর্ক রাখা হয় তাহলে জনগণ বিএনপিকে বাদ দিবে, আর যদি ভারতকে বিএনপি বাদ দেয় বিএনপিকে ভারত রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দিবে না। সেই যুক্তিক কথাগুলা থেকে আমি যেটুকু বুঝলাম আপনাদের সামনে তা তুলে ধরছি। তা হলো হচ্ছে ভারতের সাথে যতগুলা চুক্তি আছে ওই চুক্তিগুলা বাতিল করতে হবে, আর চুক্তি যদি বাতিল না করেন তাহলে তো আপনি গোলামের ঘরের গোলাম থেকেই যাবেন। কারণ ভারতের প্রত্যেকটা চুক্তির ভিতরে আছে আপনি গোলাম, আপনার ছেলে গোলাম, আপনার নাতি গোলাম, আমরা হব গোলামের ঘরের গোলাম। তো গোলামের ঘরের গোলাম থেকে বাংলাদেশের মানুষ
বের হয়ে আসবে। আর বের হয়ে আসার জন্য যদি এই মুহূর্তে ডিপেন্ড করে বিএনপি, জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের উপরে, তারা পেরে উঠতে পারবে না ভারতের সাথে। ভারত তখন এই সরকারটাকে স্টেবল থাকতে দিবে না। সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সামনে থাকে, উনাকে যদি অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজিশনাল সরকারের প্রধান উপদেষ্টা করা হয়, আর এটার ডেপুটি উপদেষ্টা মানে সেকেন্ড ইন কমান্ডার যদি তারেক রহমানকে করা হয়, এরপরে বিএনপি, জামাত সহ অন্যান্য দলের প্রতিনিধিরা মানে 24-এর আন্দোলনেরকে সমর্থনকারী, 24-এর আন্দোলনে যারা একসাথে মাঠে কাজ করছিলেন, সবাই মিলে যদি একটা সরকার হয়, একটা সরকারে 50 জনও হতে পারে, 60 জনেরও একটা পরিষদ হতে পারে। সেই পরিষদটা যদি হয়, আর এই পরিষদটা আগামী যদি 4 বছর 3.5 বছর যদি চলে, তাহলে এরই মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে যত রিফর্ম করা দরকার আছে ভারতের সাথে, সব রিফর্ম উনি শেষ করে ফেলবে। এতে করে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক, তাদেরকে আর ভারতের সাথে ওই শক্ত মোকাবেলা করা লাগবে না। প্রিয় দর্শক, চমৎকার আইডিয়া উনি দিয়েছেন এবং এইটা বলেছেন যে তারেক রহমান একজন দলীয় প্রধান হিসাবে আমরা চিনি, কোনো সময় উনি সরকার প্রধান হন নাই। হঠাৎ করে সরকার প্রধান হয়ে হয়তো বিএনপির জনবল বেশি, সমর্থক বেশি, কর্মী বেশি, ভোটার বেশি, তারা ভোট পেয়ে সরকার গঠন করবে, কিন্তু সরকার পরিচালনার অভিজ্ঞতা তারেক রহমান সহ মধ্য বয়সের বিএনপি নেতাদের নাই। এখন যারা বৃদ্ধ বয়সের অনেকে মারা গিয়েছেন, আর যারা বৃদ্ধ আছেন তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করার মতো বয়সও তাদের নাই। তাহলে তারেক রহমানের বয়স বা তারেক রহমানের চাইতে কম বয়সের যারা বিএনপি আছে, তারুণ্য যাদের ভিতরে আছে, তাদেরকে নিয়ে যদি তারেক রহমান রাষ্ট্র ভালো চালাতে হলে তারেক রহমান সাহেবকে তো রাষ্ট্র চালানো শিখতে হবে। শিখার জন্য শিক্ষক হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রাখলে উনি যদি আমাদের সেকেন্ড ইন কমান্ডার, ডেপুটি মানে উপদেষ্টা থাকেন, সেকেন্ড থাকেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সম্পর্কগুলা উনি আস্তে আস্তে শিখে ফেলবেন এবং ডক্টর মোহাম্মদের ইউনূসের খাতিরে উনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে উনি আন্তর্জাতিক লবিংগুলা কিভাবে করতে হয় তা ওনার শিখা হয়ে যাবে এই সময়টার ভিতরে। প্রিয় দর্শক, আমি মনে করি পিনাকি ভট্টাচার্যকে আমি শুরুতে শুধু সেলুট দেই নাই, ওনার যোগ্যতাকে আমি সেলুট দিলাম। পাশাপাশি বিএনপির তারেক রহমানের ভবিষ্যতের জন্য উনি যে পরামর্শ দিয়েছে, আমি যদি তারেক রহমান হতাম তাহলে পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানাতাম। ডক্টর ইউনূস আজকে ফিরে আসবেন, এখনো তিনি বাংলাদেশের পথে আছেন, কিন্তু তার মধ্যেই চীন একটা অসাধারণ ঘোষণা দিয়েছে। তারা চট্টগ্রাম থেকে কুনমিং এ ফ্লাইট চালু করবে, বিশেষ করে তাদের জন্য যারা চিকিৎসা নিতে আগে ভারতে যেতেন। ভারতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের যেসব রোগী সেখানে যেতেন, এখন যেহেতু ভারত ভিসা নিয়ে নানা রকম গড়িমসি করছে এবং সহজেই ভিসা দিচ্ছে না, তারা এখন সেই সুবিধাটা করে দিচ্ছে কুনমিং এ বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করা হয়েছে, যাতে বাংলাদেশিরা সেখানে যাওয়ার সাথে সাথে কম খরচে উন্নত চিকিৎসা পায়। অর্থাৎ ভারতের উপর যে নির্ভরশীলতা বাংলাদেশের চিকিৎসা প্রার্থীদের বা রোগীদের, সেটা এখন কমানোর এই আয়োজন করছে চীন। দর্শক, বুঝতেই পারছেন যে বাংলাদেশ যেখানে যেখানে ঠেকে আছে ভারতের কাছে, চীন এখন চেষ্টা করছে সেই জায়গাটা পূরণ করার জন্য। এটা একটা অসাধারণ ঘোষণা। আজকেই ডক্টর মোহাম্মদ ইউনূস ফিরে আসবেন, কিন্তু তার আগেই চীন এই ঘোষণা দিয়েছে। খবরে বলা হচ্ছে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিং এর হাসপাতালগুলোতে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষের সহায়তা করতে বন্দর নগরী চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে চট্টগ্রাম কুনমিং রুটে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় এবং সময় কমবে। অর্থাৎ চট্টগ্রাম থেকে চীনের যে কুনমিং, এর দূরত্বটা অনেক কম। কয় ঘন্টা কম আমি ঠিক এখন জানি না, নিশ্চয়ই জানতে পারবেন। অনেক কম, মানে ভৌগোলিক যে দূরত্ব, সেই দূরত্বটা তুলনামূলকভাবে অনেক কম। এখানে বলা হচ্ছে যে এই ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় এবং সময় কমে আসবে, ফলে আরো বেশি সংখ্যক বাংলাদেশি সহজে চীনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও চীনে বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসার জন্য কুনমিং এ 4টি হাসপাতাল ডেডিকেটেড করা হয়েছে। তবে বিমান টিকিটের উচ্চ দাম চীনের এই শহরে ভ্রমণের ক্ষেত্রে একটি বড় বাধা হতে পারে। তবে চট্টগ্রাম কুনমিং ফ্লাইট চালু হলে ভ্রমণ খরচ এবং সময় অনেক কমে আসবে। এতে আরো বেশি সংখ্যক বাংলাদেশি চীনের স্বাস্থ্যসেবা সুবিধা পেতে পারে বলেও জানায়। আরো স্বাস্থ্য সুবিধা পেতে পারে বলে জানা গেছে। চিকিৎসা খরচ সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন, কুনমিং এ হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। একজন চীনা নাগরিকের সমান ফি দিয়েই তারা একজন বাংলাদেশি রোগী দেখবে। দেখেন, ভারতে কিন্তু ভারতীয় সিটিজেনদের যেই চিকিৎসা খরচ আর বাংলাদেশি
তারা বিদেশি কোটার মধ্যে চলে যায় এবং তাদের ফি বেশি রাখা হয়। এখানে চীনা নাগরিকদেরকে যেই স্বল্প মূল্যে চিকিৎসা খরচ, বাংলাদেশিদেরকেও ঠিক একই খরচে তারা চিকিৎসা দেবে। কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা থেকে কুনমিং রুটে বিমান ভাড়া কমানোর উদ্যোগও নিয়েছে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে তারা ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরো স্বাস্থ্য সেবা কেন্দ্র উন্মুক্ত করবে। জানা গেছে এপ্রিলে বাংলাদেশের একদল সাংবাদিককে কুনমিং এ পাঠানো হবে সরেজমিনে চিকিৎসা সুবিধাগুলো দেখে আসার জন্য। গত মাসে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশের চিকিৎসার জন্য কুনমিং এ যান। তারা সেখানকার হাসপাতালগুলোর মানের ভূয়সী প্রশংসা করেন, তবে অনেকেই যাতায়াত ব্যয় নিয়ে অভিযোগ তুলেছেন। এখন এই যাতায়াত ব্যয়টা কমানো হলে চীনের হাসপাতালের চিকিৎসা নিঃসন্দেহে ভারতের চেয়ে অনেক উন্নত হবে এবং তারা বাংলাদেশি নাগরিকদের জন্য যেহেতু ডেডিকেটেড করতেছে, ফলে বাংলাদেশি কনসালটেন্ট, বাংলাদেশি যারা ইন্টারপ্রিটেটর যাতে ভাষা অনুবাদ করে দিতে পারে, ফলে এটা একটা বিরাট সুযোগ। এবং এই প্রক্রিয়াটা যদি চালু হয় এবং স্থায়ী হয় এবং উন্নত চিকিৎসার ব্যাপারগুলো যদি আস্তে আস্তে স্পষ্ট হয়, তাহলে কিন্তু ভারতের খবর আছে। বাংলাদেশের রোগীরা তখন ভারতের বদলে চীনের চিকিৎসা নিতে যাবে। এটা একটা অন্য ধরনের একটা নতুন পথ উন্মোচিত হচ্ছে, যেখানে ভারতের হাসপাতালগুলো কলকাতা হাহাকার অবস্থা, বন্ধ হওয়ার উপক্রম। এবার ঈদে তাদের ব্যবসা বাণিজ্য নেই, নিউ মার্কেট গুলো খাকা পড়ে আছে, তারপরে হাসপাতাল ক্লিনিক গুলো একেবারে দুরবস্থা। তারা চায়, কিন্তু ভারত সরকার চায় না। তারা সেই ভিসা রেস্ট্রিকশনটা এখনো অব্যাহত রেখেছে। তো চীন কি বসে থাকবে? চীন তো এই সুযোগগুলো নেবে এবং বাংলাদেশিরা যদি একবার অভ্যস্ত হয়ে যায় এবং জানতে পারে যে কম খরচে চীনে আরো উন্নত চিকিৎসা করা যায়, তাহলে তখন ভারত চাইলেও আর রোগীদেরকে ভারতমুখী করতে পারবে না। তাহলে এই ফজলুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে তাবলিগ জামাতকে বিতর্কিত করতে আপনার ইস্তেমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন? আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না। আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয়, তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে তার পা দুটো বাঁধা, তার হাত বাঁধা, তার মুখ বাঁধা। তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন। না হয় এই বাংলাদেশের 5ই আগস্টের পরে এ ধরনের মন্তব্য কামনা করা যায় না। আপনি আলোচনা করলে 2013 সালের সেই বিভৎস শাহবাগের গল্প করেন, আপনি আলোচনা করলে শেখ হাসিনার 16 বছরের জুলুম নির্যাতনের কথা বলেন। আপনার যদি এত শেখ প্রীতি থাকে, এত আওয়ামী প্রীতি থাকে, এত শেখ হাসিনা প্রীতি থাকে, তাহলে আপনি তাদের দলে যোগদান করে সেখানেই অবস্থান করুন। আর আসলে তো আপনি তাদেরই, সেই দল থেকে ভেসে এসে বিএনপি নামক একটি বড় দলের ভিতরে আজকের এই বিএনপিকে ধ্বংসের জন্য নেমেছেন। জঙ্গির বিশ্ব ইস্তেমার মাঠ জঙ্গি তৈরির কারখানা বলে মন্তব্য করলেন বিএনপি নেতা জনাব ফজলুর রহমান সাহেব। এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আওয়ামী লীগ থেকে ফিরে এসে বিএনপির ভিতরে প্রবেশ করার পর থেকে বিএনপিকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে 5ই আগস্টের পরে ছাত্র জনতার বিপ্লবকে সমালোচনা করা শুরু করেছেন। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় একটি দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। বাংলাদেশের জনগণকে এই দলের সাথে ধর্মীয় মূল্যবোধকে ভিন্ন কাতারে দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছেন। ফজলুর রহমান সাহেব যখন বাংলাদেশের 5ই আগস্ট সংগঠিত হয়েছে, তারপরে কেমন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের পরিকল্পনার গুটি হিসেবে তিনি তার কার্যক্রম চালিয়েই যাচ্ছেন। এক এক দিন এক এক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করছেন। কিছুদিন পূর্বে তিনি বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের আলেম ওলামা ওয়াজ মাহফিল হেলিকপ্টারে চড়া এটা নাকি ওনার সহ্য হচ্ছে না। বাংলাদেশে এখন গান কোথায়, বাউল কোথায়, সিনেমা কোথায়, কিংবা আপনার কি বলে পালা গান কোথায়, যাত্রা কোথায়, এগুলো না থাকার কারণে তিনি কষ্টে মরে যাচ্ছেন। অথচ বাংলাদেশের কোনো মাহফিল, অথচ বাংলাদেশের কোনো ইসলামপন্থীদের কোনো অ্যাক্টিভিটিস, কোনোটাই এদেশের ইসলামপন্থীরা জোর করে কারো উপরে চাপিয়ে দিচ্ছে না। বরং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে তাফসির মাহফিল করছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছে। এটা একান্তই এদেশের সভ্যতা সংস্কৃতির অংশ হিসেবে আমি মনে করি। কিন্তু আজকে হঠাৎ করে এই ফজলুর রহমান সাহেব কেন এই মাহফিল, ইসলাম এবং ধর্মীয় অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে লেগে গেলেন? শুধু কি তাই, এই ফজলুর রহমান সাহেব কিছুদিন পূর্বে বাংলাদেশের অন্যতম একটি সেরা দল বাংলাদেশ জামাত ইসলামের আজকের বিরুদ্ধাচরণ করতে গিয়ে বললেন যে বাংলাদেশে 10% ভোট এই জামাত ইসলাম, এবং জামাত নয় শুধু হুজুররা কেউ সবাই মিলে দেখাতে পারবে না। অথচ তিনি জানেনই না যে গত 16 বছর বাংলাদেশে ভোট হয়নি, জনগণের অধিকার কি আছে কি নাই সেটা দেখার মতো পরিস্থিতি হয়নি। কিন্তু তিনি হুট করে এই ধরনের মন্তব্য করে জাতিকে বিভ্রান্ত করে আজকে সেই সকল ইসলামিক মূল্যবোধের দলগুলোকে খাটো করার চেষ্টা করছেন। শুধু কি তাই, এই ফজলুর রহমান সাহেব ছাত্রদেরকে সমন্বয়ক না ডেকে সমন্বয়ক ডেকে তারপরে ছাত্রদের সাথে তুই থেকে সম্পর্ক রেখে তারপরে তিনি তার এই আজকের এই বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেই চলেছেন। এক বাক্যে 5ই আগস্টের পরে তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তার একটাই, বাংলাদেশের এখন ঐক্য বিনষ্ট করা এবং বিভাজনের রাজনীতি চালু করা। আপনারা জানেন সবচেয়ে যে কষ্টের কথাটি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা ফজলুর রহমান সাহেব আজকের মন্তব্য করতে গিয়ে বলছেন যে 26 মার্চ চলে গেল, 16ই ডিসেম্বর চলে গেল, একটা গান শুনলাম না বিজয়ের, সবকটা জানালা খুলে দাও না ওরা আসবে, 21শে ফেব্রুয়ারি চলে গেল, একদিনের জন্য কানে কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙানো, বরং 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানিয়ে ফেললো ইস্তেমার মাঠ একটা জঙ্গির কারখানা। কি বিভৎস মিথ্যাচার!
ইস্তেমার মাঠকে জঙ্গির কারখানার সাথে তারাই তুলনা করতে পারে যারা বাংলাদেশে জঙ্গি উৎপাদনের জন্য শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে, তারাই বলতে পারে যারা বাংলাদেশের গত 16 বছর পর্যন্ত হাসিনার সেই জঙ্গি নাটককে বিশ্বাস করে। ইস্তেমার মাঠে আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই মিলে এটাকে একটি ধর্মীয় পুণ্য স্থান মনে করে এখানে গিয়ে ইবাদত বন্দেগী করেন। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।